আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। প্রথমেই ধন্যবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার দলের বিজয়ীরা এবং তার মিত্র যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই যারা পরাজিত হয়েছেন দলীয় শক্তির বিবেচনায়, কিন্তু ব্যক্তিগতভাবে যারা বিজয়ী হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই। কেননা গণতন্ত্রের সংগ্রামে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের গুরুত্ব কোনো অবস্থাতেই সরকারি দলের চাইতে কম নয়। আমি অভিনন্দন জানাই সীমিত যে সুযোগ পেয়েছেন তার মধ্যে যারা ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ কমিউনিটির অংশ, বিশেষ করে আমাদের ধর্ম বর্ণ গোত্রের বিবেচনায় যারা সংখ্যালঘু হিসেবে বিবেচিত হন বা নিজেরাও মনে করেন, তাদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ এই কারণে যে গণতন্ত্রের লড়াই আমরা গত কয়েক বছর ধরে করেছি, এই লড়াইয়ে তারা সবাই শরিক ছিলেন। খুব স্বল্প সংখ্যক নারী যারা জনসংখ্যার বাংলাদেশের জনসংখ্যায় নারীদের সংখ্যা পুরুষদের চাইতে বেশি আমরা সবাই জানি, ভোটারও প্রায় সমান মাত্র শতকরা হিসেবে 1 ভাগ কম, যে স্বল্প সংখ্যক নারী লড়াই করেছেন এবং তাদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। যারা হেরে গেছেন তাদেরকেও। গণতন্ত্রে জয় পরাজয় থাকে, যে কোনো খেলায় জয় পরাজয় থাকে এবং জেতার চাইতে হারতে শেখা এবং হার মেনে নেওয়া অনেক বড় ব্যাপার আমার কাছে মনে হয়। কারণ হার মেনে নেওয়ার মধ্য দিয়েই মানুষ নিজেরা তৈরি হয়, তার সহিষ্ণুতা বাড়ে, সে সহমত পোষণ করতে পারে অন্যের সঙ্গে। এই পর্যায়ে আরেকটা কথা বলে রাখা ভালো, আমি জ্যোতিষী নই, আমি নমস্ট্রাটাম নই। আমাকে নিয়ে অনেকে অনেক রকমের কথাবার্তা বলেন। সাধারণত আমি জবাব দেওয়া পছন্দ করি না। এমনকি সরকারে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, অন্তত পারসেপশন অনুযায়ী গুরুত্বপূর্ণ ব্যক্তি, গণমাধ্যমের কাছে তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার অত্যন্ত ঘনিষ্ঠ, ব্যক্তিগত পারিবারিকভাবেও খানিকটা কম বেশি পরিচিত, বিভিন্ন ফোরামে আমরা একসঙ্গে কথা বলেছি। সকাল বিকাল আমরা দেখলাম এই যে নির্বাচনী ব্যস্ততার মধ্যেও আমাকে নিয়ে ট্রল করতে যথেষ্ট সময় পেয়েছেন বোঝা যায়। এমনও কাউকে দেখলাম আমি যে একেবারে যার কথা বলছি তার বাইরেও তো সরকারি চাকরিতে করেন, বিদেশে আছেন, দূতাবাসে আছেন, তারাও তুচ্ছ-তাচ্ছিল্য করে শুধু আমাকে নিয়ে অনেককে নিয়ে কথাবার্তা বলেছেন। আমি তাদের নাম উচ্চারণ করতে চাই না। তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, তাদের যে এত সময় আছে আমাদেরকে নিয়ে, সেজন্যে আমি খুশি বরং। এবং এত কয়েক মাসে তাদেরকে কোনো জবাব দিইনি, এখনও দিইনি। জবাব যেটা যেবার সেটা মানুষই দেবে, কারণ জনগণের যে বড় শক্তি কিছু নেই। তবে একটা প্রশ্ন বোধহয় করে রাখা ভালো। আমি দেখলাম যে সরকারি কর্মচারীরা তারা সব রাজনৈতিক বিষয়ে মতামত দিতে পারেন কি না, বিএনপির কী করা উচিত না, তারেক রহমানের কী করা উচিত না, প্রফেসর ইউনূস কি ভালো করলেন না, সরকারের থেকে সরকারের গুণগান তারা করতে পারেন, কিন্তু অপর রাজনৈতিক দল সম্পর্কে কথাবার্তা তাদের বলা উচিত কিনা একটু বোধহয় ভেবে দেখা দরকার। তো যে কথা বলছিলাম যে সবাই বলেন মানে আমি নির্বাচন দেখি না, এ কথা আমি বলেছি। কিন্তু যে কোনো কথার আপনি যদি একটা লাইন বা একটা শব্দকে আলাদা করে দেখেন, সেটার নানা রকমের ব্যাখ্যা হতে পারে। এই ব্যাখ্যা দেওয়াটা আমার জন্য খুব জরুরি নয়। তারপর আমি একটু বলে রাখি কেন আমি বলেছি, কি বলেছি। আমি একদম শুরু থেকে, অভ্যুত্থানের পর থেকে, তার আগে একটু বলে রাখি, বাংলাদেশে খুব কম মানুষ আছেন যারা সাহস করে শেখ হাসিনার শাসনামলে, যখন শেখ হাসিনা তার বাহিনী মানুষের উপরে নির্বিচারে গুলি চালাচ্ছে,
সেই সময়টাতে আমি পাবলিক প্লেসে একাধিকবার বলেছি তার খেলা শেষ, শি হ্যাজ টু গো, একাধিকবার বলেছি। আমার মনে হয় না কেউ তখন জীবনের ঝুঁকি নিয়ে ওরকম কথা বলতে পারতো, প্রমাণ আছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো নিরপেক্ষতার কথা বলেন, আপনি ভোট দেন না, যতদিন আপনি তৃতীয় মাত্রার উপস্থাপক থাকবেন। আমি অনেকবার বলেছি পাবলিক ফোরামে যে আমি যতদিন তৃতীয় মাত্রার উপস্থাপক থাকবো আমি আমার নিরপেক্ষতাটা বজায় রাখতে চাই, আমি আমার বিবেকটাকে পরিষ্কার রাখতে চাই, আমি কারো পক্ষ নিব না। তাহলে আপনি শেখ হাসিনার বিপক্ষে কথা বললেন কেন? খুবই যৌক্তিক প্রশ্ন। আমি দেশের একজন নাগরিক, আমার পূর্বসূরি যেমন আছে আমার উত্তরসূরিও আছে। আমি দেশটাকে ভালোবাসি, এখানে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। অনেকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন, তিরস্কার করতে পারেন, কটু কথা বলতে পারেন। আমার আসলে কোনো সরকারের কাছ থেকে কিছু চাওয়ার বা পাওয়ার নেই। এই দেশের কাছে আমি কৃতজ্ঞ। আমি এখানে লেখাপড়া করেছি, বড় হয়েছি, এই আলো বাতাস মাটিতে যথেষ্ট কৃতজ্ঞ আমি। শুধু আমি না, আমি আমার সঙ্গে যারা সম্পর্কিত, আমি আমার সন্তানদেরকেও সেভাবে তৈরি করেছি যে এই মাটিতে জন্ম হওয়া, এই মাটির প্রতি একটা ঋণ কৃতজ্ঞতা আমার আছে। কিন্তু এর মানেই না আমি এই দেশ থেকে আমাকে কেউ টাকা দিবে, পয়সা দিবে, ব্যবসা দিবে, বাণিজ্য দিবে, আমি সরকারের কোনো পদে যাব, মন্ত্রী এমপি হতে হবে, এগুলো আমি চাইও না, এগুলো আমার দরকারও নেই। বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন সেটা যদি এই দেশে আমি নাও পাই, সেটা আমি করে কেটে খেতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি দেশটাকে ভালোবাসি, এবং সেই কারণে যখন একটা সরকার বছরের পর বছর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল, কর্তৃত্ববাদী হয়ে উঠল, যে সরকার কোনো মানুষের জন্যে কোনো সিভিক স্পেস রাখে নাই, ডিসেন্ট ভয়েসকে কোনো সুযোগ দেয় না, একটার পর একটা ভোটারবিহীন নির্বাচন করে যাচ্ছে, মানুষ কথা বলতে ভয় পায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা লাইক কমেন্ট করতে ভয় পায়, আমার কাছে মনে হয়েছে যে দেশের স্বার্থে 1971-এ যদি আমার যুদ্ধ করবার সামর্থ্য থাকতো, বয়স থাকতো, আমি যুদ্ধে যেতাম। সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ দেয়নি। আমি মনে করি যারা 71-এ মুক্তিযুদ্ধ করেছে তারা খুবই সৌভাগ্যবান, সেই সুযোগ আমার হয়নি। আমি ছাত্রাবস্থায় সামরিক শাসন বিরোধী আন্দোলন স্কুলের ছাত্র থাকাকালীন শুরু করেছে, এবং হুসেন মোহাম্মদ এরশাদের যে পতন, সেই আন্দোলনে একজন মাঠের সক্রিয় কর্মী ছিলাম। তখন খানিকটা নিজেকে সৌভাগ্যবান মনে করছে। কিন্তু এই শেখ হাসিনার শাসনামলে আমার কিন্তু রাজনৈতিকভাবে পক্ষ দেওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমি দেখছি যে মানুষ তখন কথা বলতে ভয় পায়। ধীরে ধীরে পেশাগত স্বার্থে নানা মহলের সঙ্গে কথা বলতে থাকলাম, এবং একটা পর্যায়ে দেখলাম যে যাদের সঙ্গে কথা বলি, এই যে বাইরের থেকে আপনারা সংবাদ মাধ্যম সূত্রে জানেন যে বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশে আসতেন, মন্ত্রী বা অন্যান্য পর্যায়ের ডেলিগেটসরা বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার নিয়ে এখানে কথা বলতে চাইতেন, যাদের সঙ্গে তারা কথা বলতেন আমাকেও তা আমন্ত্রণ জানানো হতো, আমিও কথা বলতাম। এবং একটা সময় গিয়ে মনে হলো যে এই কথা তো আর গোপন থাকছে না, কারণ ওই সরকারের গোয়েন্দা তৎপরতা এত বেশি ছিল, এবং আমাদের সিভিল সোসাইটির মধ্যেও অনেকে ছিলেন যারা মিটিংয়ে থাকতেন, কথা বলতেন, খবরটা বাইরে পাচার করে দিতেন। তো ওই গোপন আর তখন আর রাগঢাক করে লাভ নেই, এরকম একটা পর্যায়ে গিয়ে আস্তে আস্তে খোলামেলা কথা বলতেও শুরু করলাম। এবং আমি মনে করি ওই লড়াইটা, ওই কথা বলাটা অনেক জরুরি ছিল, এবং যে কারণে সাফার করেছি। আমার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কী হয়েছে আপনারা সবাই জানেন, নতুন করে বলবার দরকার নেই। এবং আমিও আমার যে নিরপেক্ষ ভূমিকা সেখান থেকে বেরিয়ে এসে আমি কথা বলেছি, কিন্তু আমার কথা বলাটা আসলে ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার সঙ্গে আমার যতবার আমি ওনার সঙ্গে কথা বলতে চেয়েছি বা উনি কথা বলতে চেয়েছেন, আমি ওনার সঙ্গে কথা বলেছি, আমার কথা আমি বলেছি, ওনার কথা উনি বলেছেন, আমাদের কখনো ঐকমত্য হয়নি,
কিন্তু ওইটুকু সম্পর্কটা ছিল। এবং আওয়ামী লীগের বহু নেতাকর্মীর সঙ্গে যারা সরকারে ছিলেন আমার সব সময় সম্পর্ক ছিল, কথা অস্বীকার করতে কোনো দোষ নেই, কিন্তু সম্পর্কগুলো ব্যক্তিগত পর্যায়ে পেশাগত সম্পর্ক, এর বাইরে কোনো সম্পর্ক নয়। এখন অনেকের সঙ্গে আমার কথা হয়। তো আমি ইভেন আওয়ামী লীগেরও বিরুদ্ধে কথা বলবার জন্য না, আমার একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে, কর্তৃত্ববাদী একটা শাসনের বিরুদ্ধে আমি তখন কথা বলেছি। আমি মনে করেছি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে এটা বলা দরকার। একই সঙ্গে ন্যায্যতা যেটা দরকার, সেই ন্যায্যতার পক্ষে আমি কথা বলেছি। এবং যে কারণে অভ্যুত্থানের পরে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আওয়ামী লীগকে যখন কোথাও দেখা যায় না, এবং আওয়ামী লীগ নাম উচ্চারণ করলে যেখানে পরিবর্তিত পরিস্থিতি জীবনের ঝুঁকি থাকে, যখন ট্যাগিং হচ্ছে, ট্রল হচ্ছে, মব বাড়তে শুরু করলো, তখনও কিন্তু, এবং আমার মনে আছে আমি 8ই অগস্ট রাত থেকে ক্রমাগত যে কোনো ফোরামে আমি কথা বলেছি, যখনই ওই প্রসঙ্গ এসছে আমি বলেছি যে আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দেওয়া দরকার। আমি একথা বলেছি যে আওয়ামী লীগকে নির্বাচন করতে সুযোগ দেওয়া উচিত, এবং আমি একথাও বলেছি, অস্বীকার করবার কোনো সুযোগ নেই, যে আওয়ামী লীগ আগামী 10-15 বছরে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। এটা কঠিন এই কারণে যে প্রজন্মের বিরুদ্ধে, যে তরুণ প্রজন্ম আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, যে তরুণ প্রজন্মের বিরুদ্ধে আওয়ামী লীগ তার বাহিনীকে বন্দুকের নল ওপেন করতে নির্দেশ দিয়েছে, আওয়ামী লীগ বলতে আমি সরকার বোঝাচ্ছি, তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। এক হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম যারা সংখ্যায় অনেক বেশি, তারা তাকে গ্রহণ করবে না। দুই হচ্ছে আওয়ামী লীগের ওই মরাল স্ট্রেংথটা নাই। আর তারা 15-16 বছরে অনেকে টাকা পয়সা বানিয়েছেন, অনেকে দেশ ছেড়ে চলে গেছেন, না আসলেও এই দেশে তাদের কিচ্ছু হবে আসবে যাবে না। এই কারণে আমি এই কথাগুলো বলেছি। এবং একইভাবে যখন আওয়ামী লীগ একটা আদেশ দিয়ে, নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করেছিল, আমি তখনও সমালোচনা করেছি। যখন গণজাগরণ মঞ্চ তৈরি করে বাংলাদেশে জামাত নেতাদের ফাঁসি, আদালতের আদেশকে পর্যন্ত চেঞ্জ করে ফাঁসি নিশ্চিত করা হলো, তখনও আমি তার সমালোচনা করেছি। যখন হ্যামিলনের বংশী বাদকওয়ালার মতো শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতারা বাঁশি বাজালেন আর গোটা দেশ ছুটলো সেখানে, আমি যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সেখানকার মানুষও ছুটলো, আমি কিন্তু যাইনি। এবং তখন আমি এই যে চ্যানেল আইতে যেখানে কাজ করি, তৃতীয় মাদ্রাসাটা করি, সেখানে আমাকে মধ্যরাতের রাজাকার বলা হতো। তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আওয়ামী লীগের সমর্থকরা, বুদ্ধিজীবী আমার অনেক ঘনিষ্ঠ, তারা আমার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। কিন্তু প্রমাণিত হয়েছে যে সেই গণজাগরণ মঞ্চ একটা আর্টিফিশিয়াল জিনিস ছিল এবং সেটা টেকেনি। একইভাবে অভ্যুত্থানের পরে তরুণ বা ছাত্রদের বিরুদ্ধে আমি কখনো কথা বলিনি, কিন্তু এই ছাত্রদেরকে ব্যবহার করে, তাদের নাম ব্যবহার করে যারা রাষ্ট্রের সুবিধা নিতে গিয়েছে, ক্ষমতার লোভী ছিল, আমি তাদের সমালোচনা করেছি। এবং আমি যখন দেখেছি যে সরকারে থাকা ব্যক্তিবর্গ একটা তরুণ, কিছু সাহসী তরুণকে ব্যবহার করে একটা রাজনৈতিক দল তৈরি করে দিয়ে একটা নিজেদের জন্য সুবিধা নিতে চাইছে, আমি তার সমালোচনা করেছি। এবং প্রমাণিত হয়েছে যে তারা আসলে শেষ পর্যন্ত ভালো জায়গা পাননি, তারা নিজেরা একও থাকতে পারেননি, মানুষের মনে ঠুকতে পারেননি। হ্যাঁ, অনেকে বলবেন তাদের কেউ তো এবার জিতেছেন, ঐক্যটা যদি জামাতের সঙ্গে না হতো তারা জিততেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এখন আসেন আমার যে কৈফিয়ত আমি শুরু করেছিলাম সেই জায়গায় যাই। নির্বাচনটা বিএনপি চেয়েছিল প্রথমে 3 মাসের মধ্যে, তারপরে বলল তারা জুলাই আগস্টের মধ্যে, তারপরে তারা বলল ডিসেম্বরের মধ্যে, একদিনও পেছানো যাবে না। তারপরে সেটা লন্ডন বৈঠকের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে গেছে। তারা কিন্তু অবস্থান শিফট করেছে। জামায়াতে ইসলামী আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় সংসদ নির্বাচন, আগে পিআর, পরে নির্বাচন। একই অবস্থা ইসলামী আন্দোলন করেছে। জুলাই চার্টার, জুলাই ঘোষণা বলতে বলতে তো মুখে ফেনা তুললে এনসিপি, যদিও তারা চার্টার স্বাক্ষর করেনি, আবার গণভোটের পক্ষে, হ্যাঁ পক্ষে তারা কাজ করেছে। প্রত্যেকেই তাদের অবস্থান পরিবর্তন করেছে।
সেনাপ্রধানের কথা জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম থেকে ট্রলের শিকার হয়েছেন, সমালোচনা করা হয়েছে। তিনি কিন্তু বহুবার বলেছেন যে আপনারা কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন, যা করছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, পরে আমাকে দোষ দিতে পারবেন না। এবং 18 মাস ডিসেম্বরের মধ্যে তিনি ইলেকশনের কথা বলেছেন, একাধিকবার বলেছেন, এবং সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে। আমিও সেটাই বলছিলাম যে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হতে হবে, নির্বাচন যত হবে তত ভালো হতো। এখন বলবেন নির্বাচন তো এখন হলো, এখন কি খারাপ হলো? খারাপ হলো না, এটা আরও ভালো হতো। কিভাবে ভালো হতো? আজকে বিএনপি 2/3 শাসন পেয়েছে, 2/3 শাসন পাওয়ার একটা ঝুঁকিও আছে, বিপদও আছে। যারা পায় তাদেরও বিপদ, দেশেরও বিপদ। কিন্তু বিএনপি যদি, আমি একসময় বলেছি আপনাদের খেয়াল থাকবার কথা, আমি বিএনপি করি না, কোনোদিন বিএনপি কেন, কোনো রাজনৈতিক দলও আমি করব না, কিন্তু আমি বলেছি যে বিএনপি যদি তখন 300 আসনে পেতে অবাক হবার কিছু থাকতো না। বিএনপির নামে এই যে যত রকমের বদনাম রটনা হয়েছে এবং বিএনপি যত বিচ্যুতির মধ্যে গেছে বিএনপির নেতাকর্মীরা এই 17 মাসে, সেটা হতো না। তারেক রহমান একটা ফ্রেশ ইমেজ নিয়ে 17 বছরের নিপীড়ন, নির্যাতন, ত্যাগের যে মধ্য থেকে বেরিয়ে এসে অন্যভাবে, ভিন্নভাবে যাত্রা শুরু করতে পারতেন। আজকে যে জামায়াতের যে উত্থান, এই উত্থানটা ঘটতো না। এখন জামায়াতের উত্থানে আমার কি আপত্তি? আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি একটা উদারনৈতিক গণতন্ত্রের পক্ষের মানুষ। আমি একটা আধুনিক বাংলাদেশ দেখতে চাই। আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আমাদের মেয়েরা, আমাদের সন্তানেরা নিরাপদে বাস করবে, স্বাধীনভাবে বাস করবে। আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে যে কোনো ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ সেও দেশটাকে নিজের মনে করতে পারবে। সেই কারণে আমি এই কথাটা বলেছি। হ্যাঁ, অনেকে আমাকে ট্রল করেন, আমি একটু বিএনপির পক্ষে বা তারেক রহমানের প্রশংসা করেছি। আমি এই কথা বলেছি যে আমি বিএনপি করি না। হ্যাঁ, আমার পরিবারের কেউ কেউ বিএনপি করেন, অতীতেও করেছেন, হয়তো ভবিষ্যতেও করবেন। আমার পরিবারে অনেকে আছেন আওয়ামী লীগ করেন, আমার পরিবারে কেউ জামাত হয়তো করেন না, ডিস্ট্যান্ট রিলেটিভ কেউ করলেও করতে পারেন, আমি জানি না। আমি আমার জানাশোনার মধ্যে আমার পরিবারের কেউ জাতীয় পার্টি করেন না। বামপন্থা রাজনীতির সঙ্গে কারো কারো সম্পর্ক ছিল, আমি নিজে বামপন্থী রাজনীতি করেছি, ছাত্রাবস্থায় রাজনীতি করেছি, ছাত্রাবস্থায় ছেড়ে দিয়েছি। কিন্তু বিএনপি আমি করি না। আমি যে কারণে আওয়ামী লীগের বিরোধিতা ওই সময় করেছিলাম, আমার কাছে মনে হয়েছে দেশটাকে রক্ষা করবার জন্যে, যখন আওয়ামী লীগ ভিজিবল নয় দেশে, আওয়ামী লীগের মতো একটা বড় শক্তি যার 30-40 ভাগ সমর্থক আছে, সেটাকে আপনি কেটে ছেটে যদি 20-এও নামিয়ে আনেন, 10 ভাগেও নামিয়ে আনেন, তাও তো কোটির উপরে মানুষ, তারা নেই। এবং যেখানে দেখা যাচ্ছে সরকারের আশ্রয় প্রশ্রয়ে একটা উগ্রবাদী তৎপরতা মাথাচাড়া দিয়ে উঠছে, সেখানে, এবং যেখানে তারেক রহমান গত অভ্যুত্থানের বেশ কয়েক মাস আগ থেকে অত্যন্ত গণতান্ত্রিক আচরণ করছেন, অনেক পরিবর্তিত কথাবার্তা বলছেন, মানুষের মন জয় করা কথা বলছেন, আধুনিক বাংলাদেশের কথা বলছেন, মধ্যপন্থার কথা বলছেন। সেখানে আমার কাছে মনে হচ্ছে এই অবস্থায় বাংলাদেশকে রক্ষা করবার জন্যে তার নেতৃত্বের কোনো বিকল্প নেই। তার ইতিহাস আছে, পারিবারিক ঐতিহ্য আছে। 17 বছর একটা পশ্চিমা দেশে যে গণতন্ত্রের চর্চা আমরা করি, ওয়েস্টমিনস্টার টাইপ ডেমোক্রেসি আমরা করি না, মুখে বলি, সেখানে তিনি 17টা বছর থেকেছেন, ওই আলো বাতাসে থেকেছেন। তিনি একমাত্র সম্ভাবনা, এবং তার একটা বড় রাজনৈতিক শক্তি আছে, বড় দল আছে। সেই কারণে আমি মনে করেছি এখানেও আমার একটা পরিষ্কার অবস্থান নেওয়া দরকার। যে কারণে আমি বিএনপি, তারেক রহমান, এর মানে এই নয় আজকে যদি আওয়ামী লীগ এখানে অ্যাক্টিভ থাকতো পলিটিক্সে, জাতীয় পার্টি বা অন্য পার্টিগুলো অ্যাক্টিভ থাকতো, আমি হয়তো এই কথাটা বলতাম না। কিন্তু যেহেতু তারা নেই এবং এমন একটা শক্তির সঙ্গে তাকে লড়াই করতে হচ্ছে বিএনপিকে, সেখানে আমি পরিষ্কার একটা অবস্থান নিয়েছি। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, যারা আমাকে নিরপেক্ষ হিসেবে দেখেছেন এবং দেখতে চান, আমি সম্পূর্ণরূপে নিরপেক্ষ। আজকে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, বিএনপি যত অন্যায় করবে, যত ভুল করবে,
আমি চেষ্টা করব সবার আগে কথা বলতে। এর মানে এই